থার্ড উইকে আমরা সার্ভের একটা পার্ট সম্পন্ন করেছি। এরপরে আমরা লাস্ট ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে শুরু করে জানুয়ারির থার্ড উইক এবং ফোর্থ উইক অর্থাৎ জানুয়ারির 31 তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের সার্ভেটা করেছি। তার মানে এই সার্ভেতে যে ওপিনিয়ন গুলো এসেছে সেই ওপিনিয়ন গুলো জানুয়ারি মাসের 31 তারিখের পর্যন্ত, জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত মানুষের ওপিনিয়নের সমষ্টি। তো জানুয়ারি মাসের 31 তারিখের পরে মানুষের মতামতের যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা এই সার্ভে কভার করবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে দুই ধাপের সার্ভেগুলো করেছি, প্রথম ধাপে আমাদের স্যাম্পল তুলনামূলক ছোট ছিল, 3000-এর বেশি, 3500-এর মতো স্যাম্পল ছিল। দ্বিতীয় ধাপে আমাদের স্যাম্পল ছিল 7000-এর উপরে, প্রায় 7500 স্যাম্পলের মতো। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রথম ধাপে যে প্রশ্নগুলো করেছি দ্বিতীয় ধাপে সবগুলো প্রশ্ন করা হয়নি, কারণ তখন সেগুলো হয়তো রেলেভেন্ট ছিল না। সো এই ক্ষেত্রে আমরা অ্যানালিসিসের ক্ষেত্রে সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছি যেগুলো উভয় ক্ষেত্রে আমরা অ্যাক্রস দেখার চেষ্টা করেছি বা অ্যাক্রস জিজ্ঞাসা করা গেছে এরকম। ঠিক আছে। আর এক্ষেত্রে স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা রেসপন্ডেন্ট বাছাই করার ক্ষেত্রে আমরা রেসপন্ডেন্টের বাড়ি বাড়ি গিয়ে রেসপন্ডেন্টকে ফেস টু ফেস ইন্টারভিউ করেছি। আমরা রেসপন্ডেন্টকে ফেস টু ফেস ইন্টারভিউ করার ক্ষেত্রেও যিনি ইন্টারভিউ করেছেন তিনি তার কোনো বায়াস যাতে না থাকে সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট মেথোডোলজি ব্যবহার করেছি। কোনো একটা গ্রামে গিয়ে নির্দিষ্ট সেন্ট্রাল লোকেশন থেকে ডান দিকে 5টা বাড়ি পরপর এক একটা বাড়িতে আমরা নক করেছি এবং সেই বাড়িতে যদি আমরা আমাদের টার্গেটেড একজন ভোটার পেয়েছি তার ইন্টারভিউ নিয়েছি। যদি দুজন ভোটার পেয়ে থাকি তাহলে একটা নির্দিষ্ট মেথোডোলজিতে র্যান্ডমলি একজনকে চুজ করা হয়েছে। একটা বাড়িতে মেল চুজ করা হয়েছে, পরের বাড়িতে ফিমেল চুজ করা হয়েছে যাতে জেন্ডার ব্যালেন্স থাকে। এবং কোনো বাড়িতে যদি রেসপন্ডেন্ট না পাওয়া যায় তাহলে 5টা বাড়ি বাদ দিয়ে আরেক বাড়িতে যাওয়া হয়েছে। এইভাবে করে করে আমরা নির্দিষ্ট আমার চয়েসে না গিয়ে বরং জিওগ্রাফিক লোকেশন থেকে আমরা রেসপন্ডেন্ট চয়েস করেছি। আমাদের এইখানে সর্বমোট 11,000 স্যাম্পল বাংলাদেশের প্রায় 64 জেলাকে কভার করেছে, 64 জেলাকে কভার করেছে এবং আই থিঙ্ক 180টার মতো কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী আসন কভার করেছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জেলার অন্তত 2টো আসন বা কোনো কোনো জেলায় 3টা আসন কভার করেছি আমরা। এই হচ্ছে ওভারঅল মেথোডোলজিক্যাল ব্রিফ। আমরা এরপরে ফাইন্ডিংসে চলে যাই। জি, আমাদের এই ফাইন্ডিংসে মোট আমি আগেই বলেছি 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টারের কিছু চ্যাপ্টারে 2টো করে গ্রাফ আছে, কিছু চ্যাপ্টারে 1টা করে গ্রাফ আছে। তো সব মিলে 10টা-11টা গ্রাফ এক্সপ্লেইন করলেই আপনাদের এই ফাইন্ডিংসটা প্রেজেন্টেশন হয়ে যাবে। ঠিক আছে। সো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনি ভোট দিতে ইন্টারেস্টেড কিনা, বা ভোট যে আসছে ভোটের ব্যাপারে আপনার আগ্রহ কেমন। সেখানে আমরা দেখেছি যে লিঙ্গ ভেদে, জেন্ডার বেসিসে কিংবা বয়সের বেসিসে কিংবা লোকালিটির বেসিসে কিংবা শিক্ষাগত যোগ্যতার বেসিসে সকল রেসপন্ডেন্টের মধ্যে আমরা একটা ইউনিফর্মিটি দেখছি, একটা সার্বজনীনতা দেখছি। সেটা হচ্ছে প্রায় 90%, আই থিঙ্ক 90%-এরও বেশি ভোটার্স ভোট কেন্দ্রে যেতে চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দিস ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট লার্নিং ফর আস, যে হচ্ছে 90%-এরও বেশি মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আগ্রহী। 7-8% মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে এখনো সিদ্ধান্ত নেন নাই বা এখনো শিওর না, তারা কর্মস্থলের কারণে বা নানাবিধ ব্যস্ততার কারণে তারা এখনো শিওর না। তো আমরা এখান থেকে ডিরেকশন পেতে পারি যে 90%-এরও বেশি মানুষ আমাদের ভোট কেন্দ্রে যদি আসে বা আসার আগ্রহ প্রকাশ করছে, সেক্ষেত্রে তাদের জন্য আমরা ভোট কেন্দ্রে কমফোর্টেবল এনভায়রনমেন্ট এনশিওর করা, এত মানুষের ভোট কাস্ট করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা, সেটা আমাদের জন্য একটা লার্নিং বা আমাদের জন্য একটা পয়েন্ট টু টেক ডিসিশন। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস। সো আমরা এখান থেকে এই লার্নিংটা নিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা ভোটারদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কোন ব্যাপারটাকে গুরুত্ব দেন বা আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে। আমরা এখানে অনেকগুলো প্যারামিটার্স ছিল। আমরা দেখেছি যে করাপশন একটা অপশন ছিল, তার দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা বাড়া এই বিষয়গুলোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা,
ডেভেলপমেন্ট বা কি ধরনের উন্নয়নের প্যারামিটার্স তারা দেখতে চায়, এমপ্লয়মেন্ট, চাকরি নিশ্চয়তা বা চাকরি পাওয়ার নিশ্চয়তা, এই ব্যাপারগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা, সিকিউরিটি রিস্ক বা নিরাপত্তা তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, এবং তার ধর্মীয় বা অন্যান্য আইডেন্টিটি বেসড ইস্যুস তার কাছে গুরুত্বপূর্ণ কিনা, এই প্যারামিটার্স গুলো তাদেরকে দেওয়া হয়েছিল। তো আমরা এখান থেকে দেখেছি যে ভোটাররা গভর্নেন্স রিলেটেড, সুশাসন সংক্রান্ত যেই ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে তার আইডেন্টিটি সংক্রান্ত ব্যাপারের চাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখে। এবং আমরা দেখেছি যে সবগুলো ব্যাপারেরই কিছু ইম্প্যাক্ট আছে। মানুষ তার করাপশন ইস্যুতে দলগুলো কোন ধরনের কথাবার্তা বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে দলগুলোর ভূমিকা কি, তাদের বক্তব্য কি, প্রমিস কি, এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেয়। ডেভেলপমেন্টাল প্রমিস, এমপ্লয়মেন্টের প্রমিস এবং পসিবিলিটি, সিকিউরিটি এবং রিলিজন, এই ব্যাপারগুলো গুরুত্ব পেয়েছে। হাউএভার আমরা এখানে দেখছি যে করাপশন ফ্রি বা করাপশনের বিরুদ্ধে দলগুলোর অবস্থান, তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রমিস এবং একটা ডেভেলপমেন্টাল প্রমিস, এই ব্যাপারগুলো খুবই বড় সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি 67%, 67.3% মানুষ করাপশন এর বিরুদ্ধে ভোট দিতে চায় বা করাপশনের ব্যাপারে কনসার্ন করাপশন ব্যাপারটাকে খেয়াল রাখবে তার ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং এখানে আমরা দেখছি যে গভর্নেন্স ধর্মের চেয়ে বা সুশাসন ধর্মীয় আইডেন্টিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আচ্ছা, আমরা এবার দেখি যে যিনি নেতা বা তিনি যে নেতাদেরকে ভোট দিবেন, সেই নেতা নির্বাচন করার ক্ষেত্রে ভোটাররা কোন প্যারামিটারগুলোকে বেশি গুরুত্ব দেয়। এখানে আমরা দেখেছি যে জনদরদি বা খুব কেয়ারিং, জনগণের প্রতি যত্নশীল, এইরকম পার্সোনালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে আসছে। জনগণের প্রতি তার এমপ্যাথি বা তার যে সহানুভূতি, এই ব্যাপারগুলো যারা বেশি প্রেজেন্ট করতে পারছেন বা জনগণের কাছে মনে হচ্ছে, তারা বেশি গুরুত্ব পাবেন বলে আমরা আমাদের ডেটা থেকে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি যে স্ট্রং লিডারশিপ, ক্রাইসিস মোমেন্টে বা যে কোনো সিচুয়েশনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, এই ধরনের লিডারশিপ ক্যাপাসিটি যাদের বেশি আছে, তারা প্রায় 65% বেশি প্রায়োরিটি পাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা দেখছি যে জনগণের প্রতি বেশি দরদি, এই ব্যাপারগুলো প্রায় 90% গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি নেতা ক্যারিশমেটিক কিনা, আপনারা সবাই ক্যারিশমা শব্দটার মানে নিশ্চয়ই বুঝেন। ক্যারিশমা বলতে ধরেন যে বলা যায় যে কথাবার্তায় কিংবা অ্যাপিয়ারেন্সে, দেখতে শুনতে বা তার পার্সোনালিটিতে কিংবা তার লেখালেখিতে কোনো না কোনো ভাবে সে খুব মন্ত্রমুগ্ধ করার মতো পার্সোনালিটি ধারণ করেন। এইরকম এই ব্যাপারগুলো যদি এগুলোকে ক্যারিশমা বলা হয়। সো ক্যারিশমার চাইতেও আমরা দেখছি যে জনগণের প্রতি তিনি কতটা সমবেদনাপূর্ণ বা কতটা সংবেদনশীল, এই ব্যাপারগুলো বেশি গুরুত্ব পাচ্ছে ভোটারদের চয়েস নির্ধারণের ক্ষেত্রে। আমরা এখানে সেম জিনিসটা আমরা যদি বয়সের ভেদে দেখি, এখানে আপনারা বার চার্ট গুলো দেখবেন বিভিন্ন কালারে আছে। উপরেরটা হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের জন্য, তারপরে লাল কালারটা হচ্ছে 25 থেকে 34 বছর বয়সের জন্য, তারপরে সবুজ কালারটা হচ্ছে 35 থেকে 49 এবং বেগুনি কালারটা হচ্ছে 50+ বয়সের জন্য। আমরা দেখছি সব বয়সের ক্ষেত্রে এই প্যারামিটার গুলো মোটামুটি সেম। তো এখানেও আমরা দেখছি সকল বয়সের মধ্যে আমরা মানুষের প্রতি বা ভোটারদের প্রতি, জনগণের প্রতি সংবেদনশীলতাকে বেশি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে নেতা নির্বাচনের ক্ষেত্রে মানুষ দেখছে। আচ্ছা, এবার আমরা দেখি যে ভোটাররা আসলে কোথা থেকে তথ্য নেয়, ভোটাররা আসলে কোথা থেকে ইনফরমেশন পায় এবং ভোটাররা যে ইনফরমেশন গুলো পায় সেইগুলো তারা কতটা কিভাবে চেক করে। আমরা দেখছি যে থ্যাঙ্কস টু টেলিভিশন গুলো থেকে মানুষ সবচেয়ে বেশি ইনফরমেশন পায়। তবে ভোটারদের তথ্য পাওয়ার যেই সোর্স, সেখানে টেলিভিশন রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, তার ফ্যামিলি ফ্রেন্ডস থেকে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে তথ্য পাচ্ছে, অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন সোর্স থেকে তথ্য পাচ্ছে এবং প্রিন্ট মিডিয়া থেকে তথ্য পাচ্ছে। এই বিভিন্ন সোর্স অফ নিউজের কাছে মানুষের নির্ভরশীলতা রয়েছে। তবে এত সোর্স অফ নিউজের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে
টেলিভিশনের উপর মানুষের নির্ভরশীলতা সবচেয়ে বেশি। প্রায় 70% মানুষ এখনো টেলিভিশনের কাছ থেকে বা টেলিভিশন থেকে এই তথ্য পায়। তবে এইটা টেলিভিশনের অনলাইন ভার্সন কিনা ওটা আমরা স্পেসিফিক এই ডেটাতে আমরা রিপ্রেজেন্ট করি নাই। সো টেলিভিশনের যে কোনো ভার্সন হতে পারে, সেটা টেলিভিশনের অনলাইন ভার্সনও হতে পারে, টেলিভিশনের টেরিস্টেরিয়াল ভার্সনও হতে পারে। এরপরে আমরা সর্বোচ্চ দেখছি যে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকেও মানুষ তথ্য গ্রহণ করে। এই ফাইন্ডিংসটা এখানে যথেষ্ট না মানুষের ইনফরমেশন, পলিটিক্যাল ইনফরমেশনের লিটারেসির ক্ষেত্রে। এরপরে আরেকটা অ্যাঙ্গেল আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মানুষ কি একটা সোর্স থেকে ইনফরমেশন নিয়ে হ্যাপি, নাকি মানুষ মাল্টিপল সোর্স থেকে ভ্যালিডেট করে, ক্রস চেক করে, কনফার্ম হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই ধরনের মানুষই আছে, কিন্তু অধিকাংশ মানুষ, প্রায় 73%, 73% মানুষ 2 বা ততোধিক সোর্স থেকে ইনফরমেশন ভ্যালিডেশন করে। সো মানুষ একটা সোর্স থেকে, একটা সোর্সের উপরে, ইনফরমেশনের উপরে রিলাই করে ভোটিং সিদ্ধান্ত নেবে এমনটা ঠিক না। বরং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একাধিক সোর্স থেকে ভোটিং এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা রাজনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তথ্য ক্রস চেক করে বা তথ্য ভ্যালিডেট করার চেষ্টা করে। তো এক্ষেত্রে 27% মানুষ সিঙ্গেল সোর্সের উপর নির্ভরশীল, বাকি সবাই, এখানে 31% মানুষ দুটো সোর্সের উপর নির্ভর করে, এবং তারও বেশি সংখ্যক 25% তিনটা সোর্স, আরো বিভিন্ন সোর্স 4-5 এবং 6টা সোর্স থেকে অনেকে মাল্টিপল সোর্স থেকে ইনফরমেশন সংগ্রহ করে। সো আমরা ভোটারদেরকে, এটা একটা ইন্টারেস্টিং প্যাটার্ন যে ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো সোর্স থেকে ডেটা ক্রস চেক করে, সুতরাং আমার একার সোর্সের উপরই ভোটাররা বিশ্বাস করে না। আচ্ছা, এরপরের ফাইন্ডিংসটা খুবই ইন্টারেস্টিং, কারটা একটু কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের জন্য, আমি একটু জন্য সময় নিই, একটু স্লোলি যাই। এখানে আমরা দেখেছি, আমরা যত মানুষের মধ্যে যত স্যাম্পলে ইন্টারভিউ করেছি, এই যে 11,000-এর বেশি স্যাম্পল, এর মধ্যে 20% মানুষ বলেছে যে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে তাদের কিছু টেনশন আছে, তারা এক ধরনের অনিশ্চয়তার ব্যাপার তাদের মাথায় আছে। তারা কনসার্নড যে ভোট আসলে সঠিকভাবে হবে কিনা, তারা কনসার্নড যে ভোট আসলে নিরাপদে অনুষ্ঠিত হবে কিনা। আমরা কি একটু সাইলেন্টলি কাজ করতে পারি প্লিজ? থ্যাংক ইউ। তো 20% ভোটার খুব কনসার্নড যে ভোট নিরাপদে হবে কিনা। কি কি ধরনের টেনশন সেটা একটু আমরা দেখি। আমরা দেখেছি যে এখানে সবচেয়ে বেশি না, অনেক মানুষের টেনশন আছে যে হচ্ছে ভোটকে কেন্দ্র করে এক ধরনের ভয় ভীতি দেখানো হতে পারে। তাদের মনে ভয় আছে যে আমরা নিরাপদে ভোট দিতে পারবো কিনা। বিভিন্ন পার্টি, বিভিন্ন পক্ষ তাদেরকে ভয় ভীতি দেখাতে পারে, এটা একটা টেনশন। আরেকটা টেনশন হচ্ছে ব্যালট বাক্স কিংবা ব্যালট ছিনতাই হয়ে যেতে পারে, ব্যালট বাক্স কেউ একজন নিয়ন্ত্রণ করতে পারে, এটা আরেকটা টেনশনের জায়গা। আরেকটা টেনশনের জায়গা হচ্ছে ভোটের ক্ষেত্রে ফ্রড হতে পারে, জাল ভোট হতে পারে, প্রতারণামূলক ভোট হতে পারে, এটা আরেকটা টেনশন। এবং আরেকটা টেনশন হচ্ছে যে অফিসিয়ালি সরকারি কর্তৃপক্ষ বা বিভিন্ন ইনস্টিটিউশন সরকারি কর্তৃপক্ষ বা বিভিন্ন ইনস্টিটিউশন ভোটের ক্ষেত্রে পক্ষপাত করতে পারে বা অগ্রহণযোগ্য ভোট বা বিতর্কযোগ্য ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এই 4 ধরনের টেনশন ভোটাররা রিপোর্ট করেছে বা ভোটাররা মেনশন করেছে। এখন আসি যে এই টেনশনগুলোর ম্যাগনিটিউড কেমন। এই যে মানুষগুলো বলছে যে ভোটকে নিয়ে টেনশন আছে, সেই ক্ষেত্রে আমরা ওই ভোটারদের পলিটিক্যাল বায়াস থেকে বা পলিটিক্যাল পক্ষ থেকে আমরা দেখার চেষ্টা করেছি যে এই ভোটারদের মধ্যে যারা বিএনপি সমর্থক বা যারা এনসিপি সমর্থক বা যারা জামাত সমর্থক বা যারা অন্যান্য দলের সমর্থক, কারা ভোট নিয়ে কেমন টেনশন করছে, কত বেশি টেনশন করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপি সমর্থক যারা, তাদের মধ্যে 49% মনে করে ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি দেখানো হতে পারে।
ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি আছে তারা মনে করে। ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20% বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ব্যালট দখল হয়ে যেতে পারে কোন কোন পক্ষের দ্বারা। 33% বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ভোটের সময় ভুয়া ভোট হতে পারে বা জাল ভোট হতে পারে। 15% বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে সরকারিভাবে বা কোনো পক্ষপাতিত্ব হতে পারে। বিভিন্ন ইনস্টিটিউশন, সেটা পুলিশ হতে পারে বা নির্বাচন কমিশন হতে পারে, যে কোনো না কোনো ইনস্টিটিউশন ভোটে পক্ষপাত করতে পারে। আমরা এনসিপির ভোটারদের ক্ষেত্রে দেখেছি 73%, 73% এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ভয়ভীতি দেখানো হতে পারে। 45% এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। 43% ভোটার, 43% ভোটাররা মনে করে এনসিপি সমর্থক যারা, যে ভোটে জাল ভোট বা ফ্রড ভোট হতে পারে। এবং অফিসিয়ালি সরকারিভাবে বা ইনস্টিটিউশনালি পক্ষপাত দুষ্ট ভোট হতে পারে, এমনটা মনে করে 31% এনসিপি সমর্থক ভোটাররা। আমরা যদি জামাতের ক্ষেত্রে দেখি, জামাতের সমর্থক ভোটারদের মধ্যে 71%, 71% ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া কেন্দ্রিক ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে। 29%, 29% মনে করে যে ব্যালট বাক্স দখল হতে পারে। 36% মনে করে যে ভুয়া জাল ভোটের প্রবণতা থাকতে পারে। এবং 19% মনে করে যে অফিসিয়ালি ইনস্টিটিউশনালি পক্ষপাত দুষ্ট ভোট হতে পারে। অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি 64% ভয়ভীতির কথা রিপোর্ট করেছে। আচ্ছা, আমরা এবারে আরেকটা চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা ভোটাররা কোন পার্টিকে ভোট দিবেন, এই প্রশ্নটা আমরা সামগ্রিকভাবে অ্যানালিসিস করি নাই। কারণ আমি শুরুতেই বলেছি, একদম শুরুতে আমি বলেছি যে আমরা নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক কোনো স্পেকুলেশন আমাদের পারপাস না। দ্বিতীয়ত, আমরা দেখেছি যে ভোটারদের ওপিনিয়ন প্রতিদিন পরিবর্তন হতে পারে। তো প্রতিদিন পরিবর্তনযোগ্য একটা ভ্যারিয়েবলে আমরা একটা সিদ্ধান্ত বা একটা অ্যানালিসিস করাটা যৌক্তিক না হতে পারে। তাছাড়া আমাদের এই সার্ভেটা যেহেতু জানুয়ারির 31 তারিখে শেষ হয়েছে, জানুয়ারির 31 থেকে ফেব্রুয়ারির 12, এই 11-12 দিনের মধ্যে ভোটের ডাইনামিক্স অনেক পরিবর্তন হতে পারে। আজকে আমরা এটা প্রেজেন্ট করছি 4 তারিখে, এই 4 দিনের মধ্যেও মানুষের ওপিনিয়ন পরিবর্তন হতে পারে। কাজে আমরা ম্যাক্রো কোনো ডেটা যে অমুক দল বেশি অমুক দল কম, সেটা না করে আমরা কিছু মাইক্রো প্যারামিটারে দেখার চেষ্টা করেছি। আমরা একটা প্যারামিটার দেখেছি, এক্ষেত্রে দুটো মাইক্রো প্যারামিটার আমরা দেখেছি। একটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যালটে ইতিপূর্বে যারা ভোট দিয়েছেন, ইতিপূর্বের যে কোনো নির্বাচনে কোনো না কোনো সময় যারা আওয়ামী লীগে ভোট দিয়েছেন বা নৌকায় ভোট দিয়েছেন, তাদের ব্যালট যেহেতু নাই, সেই ক্ষেত্রে তারা কাদেরকে ভোট দিতে পারে বা তারা কাকে ভোট দিবেন বলে আশা মনে করছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যে অপশনগুলো পেয়েছি, বিএনপি, জামাত, অন্যান্য এবং এনসিপি, এছাড়া নিউট্রাল বা আনডিসাইডেড, এরকম অপশনে আমরা দেখেছি যে সকল পক্ষই কিছু কিছু ভোট আওয়ামী লীগের ব্যালট থেকে পাবে। অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোট দিয়েছিলেন সেই ভোটারদের ভোট সকল পক্ষই কিছু না কিছু পাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিগনিফিকেন্টলি 48%, 48.2% বা 48%-এরও বেশি ভোটার যারা অতিপূর্বে নৌকায় ভোট দিয়েছেন, তারা বিএনপিতে ভোট দেবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন বা আমাদের ডেটা শো করছে। এক্ষেত্রে আমরা 29.9%, অর্থাৎ প্রায় 30% ভোটার জামাত ইসলামীতে ভোট দিবেন বলে রিপোর্টে দেখা যাচ্ছে, তথ্যে দেখা যাচ্ছে। অন্যান্য বিভিন্ন দলের কথা রিপোর্ট করেছেন 13%, এনসিপির কথা মেনশন করেছেন 6.5, প্রায় 6.5%, এবং 2-3% ভোটার বলেছেন যে তারা এখনো সিদ্ধান্ত নেন নাই বা তারা এখনো নিউট্রাল আছেন। আচ্ছা, আরেকটা প্যারামিটার, এইটা আগের প্যারামিটার থেকে আলাদা, দুটোর সঙ্গে আমরা কোরিলেশন করছি না, দুটো সম্পূর্ণ আলাদা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারে
আমরা বিচার করেছি। এক্সকিউজ মি, অনেক জায়গা খালি আছে, আমরা কাইন্ডলি একটু খালি জায়গাগুলোতে মুভ করলে ভালো। আচ্ছা, আমরা আরেকটা প্যারামিটারে যেটা যাচাই করেছি সেটা হচ্ছে যারা 2008 সালের নির্বাচনের পরে ভোটার হয়েছেন তারা, অর্থাৎ যারা 2008 সালের পর থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি ক্রেডিবল ইলেকশনে ভোট দেন নাই, একেবারেই ভোট দেন নাই, অথবা কখনো ভোট দিয়েছেন কিংবা ভোট দিলেও সেই ভোটটাকে গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করেন নাই। সো এই 2008 সালের পরে ভোটার হয়েছেন, এটা আমরা ক্লাসিফাই করেছি ভোটারদের ডেমোগ্রাফিক ইনফরমেশন থেকে। অর্থাৎ এই যে 11,000 ভোটারের ইন্টারভিউ আমরা নিয়েছি, সেই 11,000 ভোটারের মধ্যে যাদের বয়স 2008-এর পরে, অর্থাৎ যারা 2008-এর পরে ভোটার হয়েছেন, যাদের বয়স 2008-এর পরে 18 হয়েছে, তাদের কাছ থেকে আমরা যে আনসারগুলো পেয়েছি সেগুলো থেকে আমরা এই রিপোর্টটা এটা জেনারেটেড পেয়েছি। এই গ্রাফটা, এই ম্যাপটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও অনেকগুলো দল, অর্থাৎ বিভিন্ন দলে এই ভোটারদের ভোট ভাগ হবে, সব ভোট এক বাক্সে যাবে না। এখানেও আমরা দেখতে পাচ্ছি জামাত আছে, বিএনপি আছে, এনসিপি আছে এবং অন্যান্য বিভিন্ন দল একসঙ্গে আমরা দেখিয়েছি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছে তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছে। এটা আমাদের রাইট। দ্বিতীয় পয়েন্টে 27% মানুষ মেনশন করেছেন যে তারা বিএনপিকে ভোট দিবেন। 17% মানুষ মেনশন করেছেন যে তারা এনসিপি কে ভোট দেবেন এবং 18.6% অন্যান্য দলের কথা বলেছে, সবগুলো মিলে। আচ্ছা, সো এখানে ইয়াংদের ভোটও বিভিন্ন দলে স্প্লিট হচ্ছে, এটাই আমাদের ফাইন্ডিংস বলছে। আচ্ছা, আর লাস্ট প্যারামিটার সেটা হচ্ছে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে, ভোট দেবে, তারা আসলে কি দেখে ভোট দেবে। আমরা লিডারশিপের প্যারামিটার আগে ব্যাখ্যা করেছি, কমিটমেন্টের প্যারামিটার্স গুলো ব্যাখ্যা করেছি, যে করাপশন থেকে শুরু করে রিলিজন পর্যন্ত। এখানে আমরা দেখছি যে স্পেসিফিক ভাবে ক্যান্ডিডেট না পার্টি, ক্যান্ডিডেট না মার্কা, প্রার্থী না মার্কা, এইখানে একটা ডাইনামিক্স আমরা আছে। আমরা মাঝে মাঝেই শুনি যে মানুষ বোধহয় শুধু প্রার্থী দেখে ভোট দেয় বা মানুষ বোধহয় শুধু মার্কা দেখে ভোট দেয়। আমাদের এই ফাইন্ডিংসটা আমাদেরকে সুনির্দিষ্টভাবে ইন্ডিকেট করে যে অধিকাংশ মানুষ উভয়কে ফোকাস করে, তবে শুধু মার্কা দেখে ভোট দেওয়ার সংখ্যার চেয়ে প্রার্থীর যোগ্যতা বা প্রার্থী এবং মার্কার সমন্বিত যোগ্যতা দেখে ভোট দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। আমরা দেখেছি 33.2%, অর্থাৎ 33%-এরও বেশি মানুষ প্রার্থী এবং মার্কা এই দুটোর সমন্বিত পসিবিলিটি, প্রসপেক্ট দেখে তারা ভোট প্রদান করবে। 30.2% অর্থাৎ 30.2% ভোটার বলেছে যে তারা শুধু মার্কা দেখে ভোট দিবেন, শুধু প্রার্থী দেখে ভোট দিবেন। 30.2% শুধু প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন। আর দ্বিতীয় লাইন যেটা হচ্ছে পার্টি দেখে ভোট দেবেন কারা, শুধু মার্কা দেখে ভোট দেবেন কারা, সেক্ষেত্রে আমরা দেখেছি 30.4% অর্থাৎ 30.4% ভোটার শুধু মার্কা দেখে ভোট দেবেন। কিছু মানুষ বলেছে যে আমরা জানি না এখনো কি বিবেচনায় ভোট দেব, সেটা 6% মতো। সো আমাদের প্রেজেন্টেশন এখানে শেষ। আমার মনে হয় আমরা সাংবাদিকদের কাছে প্রশ্নোত্তরে যাব, 2-3টা প্রশ্ন আমরা আনসার করব। তার আগে আমরা উপস্থিত প্যানেলিস্ট এবং সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে একটু আলোচনা শুনে নেব। আমাদের এখানে উপস্থিত আছেন আমার মনে হয় এক্সপার্টরা যখন বলবে তখন আপনাদের আপনি যেটা বলেছেন এটার উপর জানতে চাই।
আচ্ছা, আমরা প্রশ্ন নিব, বললাম তো। আমার মনে হয় আমরা যেভাবে অর্ডারটা করছি সেভাবেই আমাদের যেতে আমাদের কমফোর্টেবল হবে। তো আমাদের একটু কোঅপারেট করেন। ঠিক আছে, আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল আজকের প্রোগ্রামের সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। আমি শাহাবুল হক স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমার এখানে চলে আসেন, হ্যাঁ না, তাহলে ওদের সুবিধা হবে। আপনি এখানে চলে আসেন। ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা দীর্ঘক্ষণ যাবৎ আজকের এই জরিপ রিপোর্ট আপনাদের সামনে সিআরএফ এর চিফ নির্বাহী জনাব জাকারিয়া পলাশ উপস্থাপন করলেন। এখানে কয়েকটা বিষয় আমি একটু দৃষ্টিপাত করছি। সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে মানুষের ভিতরে যে ভোট দানের ক্ষেত্রে বা ভোট দেওয়ার ক্ষেত্রে কতটা উৎসাহ উদ্দীপনা। প্রায় 90% মানুষ ভোট দিতে যাবেন তারা, এবং তারা তাদের যে স্বাধীন মতামত সেটা তারা প্রকাশ করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বাংলাদেশের ইতিহাসে কখনোই এত বেশিরভাগ এত সংখ্যক মানুষ ভোট দিতে কখনোই যায় না। আমরা যদি বিগত